প্রথম প্রশ্নে আসছি পৃষ্ঠটানের সংজ্ঞা দাও। ওকে, তো পৃষ্ঠটানের সংজ্ঞা দাও, একক ও মাত্রা লেখো। পৃষ্ঠটানের সংজ্ঞা তোমরা দেখে নাও। যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়। কি বললাম আরেকবার ভালো করে বুঝাচ্ছি। সাপোজ ধরে নাও এখানে একটি তরলের, এটা উপরিতল। তো এখানে কি এটা তরলের মুক্ত পৃষ্ঠ, সাপোজ ধরে নিলাম এখানে একটি রেখা কল্পনা করা হয়েছে। তো এই রেখার কি হয়েছে না, প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠতল বরাবর, অর্থাৎ দেখো রেখার সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠতল বরাবর যে বল ক্রিয়া করবে তাকে বলা হবে ওই তরলের পৃষ্ঠটান। সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার। দেখো ফোর্স পার ইউনিট কি লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে ফোর্স পার ইউনিট লেন্থ। ওকে, ফোর্স পার ইউনিট এরিয়াকে কি বলা হয়, চাপ বলা হয়। আর ফোর্স পার ইউনিট লেন্থ তাহলে কি হবে, ফোর্স। সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক ডাইন, তাহলে পার সেন্টিমিটার। নিউটন পার মিটার এসআই পদ্ধতিতে, এবং এপিএস পদ্ধতিতে পাউন্ডাল পার ফুট। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এসের মাত্রা কি হবে, বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা। বলের মাত্রা ml (10⁻²), দৈর্ঘ্যের মাত্রা l। তাহলে সারফেস টেনশন বা সারফেস টেনশন বা কি বলবো পৃষ্ঠটানের মাত্রা কি হবে, m(10⁻²). আচ্ছা, পৃষ্ঠ শক্তির একক কি লেখো। পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মাত্রা একই কেন ব্যাখ্যা করো। সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠ শক্তির একক হচ্ছে আর্গ পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এদের মাত্রা একই কেন, দেখো পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির সংখ্যাগত মানে সমান, তাই এদের মাত্রা একই হয়। কি কথা বললাম, সংখ্যাগত মান সমান, তাই এদের মাত্রা একই হয়। ওকে, এরপর আসছি পরবর্তী প্রশ্নে। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। অথবা এর আরো একটা কোশ্চেন যেটা হতে পারে যে দেখাও যে তরল পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে তরলের পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে তার পৃষ্ঠটানের সমান। যেটা আমরা আগে বলেছি যে এদের সংখ্যাগত মান সমান বলেই কিন্তু এদের মাত্রাও একই। ওকে, সেইটা প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, রিলেশন বিটুইন সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি। ওকে, দেখো একটা সরু তারকে বাঁকিয়ে ABCD ফ্রেম তৈরি করা হলো, ABCD। এবার এই সরু তারটা বাঁকিয়ে ABCD ফ্রেমটা করা হলো, যার বিসি বাহু, এই যে এই বিসি বাহুটা কি না AB এবং ডিসি বরাবর চলাচল করতে পারে, মানে এদিকে চলাচল করতে পারে। ফ্রেমটিকে সাবান জলে ডুবিয়ে তুলে আনলে এই যে বিসি বাহু AD বাহুর দিকে এগোতে চায়, এই যে বিসি বাহুটা এটা কার না এদিকে এগোতে চায়, কেন, সারফেস টেনশনের জন্য। তাই বিপরীত দিকে একে স্থির রাখার জন্য একটা বল প্রযুক্ত করতে হয়, কত না 2s × L। এলটা কত, এটা, আর এস হচ্ছে সারফেস টেনশন, এবং 2 কেন না দুদিকের এলের জন্য 2L নেওয়া হয়েছে। ওকে, এখন বিসি বাহুকে বিপরীত দিকে যদি x দূরত্ব টানা হয় তাহলে F × x হবে কৃতকার্য। এই যে F বল ক্রিয়া করছে, যদি x দূরত্ব এদিকে টানা হয় তাহলে কৃতকার্য হবে F × x। দেখো কোথায়, এই যে F × x, F এর মানটা বসালাম 2SL, তাহলে 2SLx। এবং ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা হবে না x পরিমাণ প্লাস 2L, দুদিকে থাকার জন্য L এবং L, 2Lx। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে প্রয়োজনীয় কার্যকেই আমরা বলা হয় পৃষ্ঠ শক্তি বলবো, বা আমরা জানি যে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে প্রয়োজনীয় কার্য, কেননা মনে আছে আর্গ পার সেমি স্কোয়ার, একটু আগে আমরা এককটা দেখেছি। তাহলে এটা কি প্রয়োজনীয় কার্য, এটা কি ক্ষেত্রফল, তাহলে একক ক্ষেত্রফলে প্রয়োজনীয় কার্য, তাই তো। তাহলে E = কার্যটা কত, কৃতকার্য 2SLx। দেখো 2SLx, ক্ষেত্রফল বৃদ্ধি কত 2Lx = কত হয়ে গেল, তাহলে S। তাহলে দেখা গেল সংখ্যাগত মান কিন্তু একই,
এটা কিন্তু প্রমাণ থাকে তোমাদের। ওকে, এরপর আসছি পরবর্তী প্রশ্ন, পারদের ক্ষুদ্র বিন্দুগুলি গোলাকার হয় কেন? দেখো, ক্ষুদ্র বিন্দুগুলির ক্ষেত্রে পারদের কণাগুলির ওপর পৃষ্ঠটানের জন্য ক্রিয়াশীল বলের মান এদের ওজনের তুলনায় অনেক বেশি হয়, ফলে এগুলি যতটা সম্ভব পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মান কম রাখতে চেষ্টা করে, তাই ফোঁটা বা বিন্দুগুলি গোলাকার হয়। কিন্তু বড় পারদ ফোঁটাগুলির ক্ষেত্রে কি হয়, পৃষ্ঠটানের জন্য ক্রিয়াশীল বলের মান এদের ওজনের তুলনায় কম হয়। দেখো, এইগুলি তাই আকৃতি গোলাকার না হয় ডিম্বাকার হয়। দেখো আরেকবার বোঝাচ্ছি, ধরো একটা ছোট বিন্দু পারদের আর একটা বড় বিন্দু, কি হচ্ছে, এটা গোল থাকছে কেন না, এর যে নিচের দিকের যে ওজনজনিত বল ধরো mg, তার থেকেও কি হচ্ছে, এর যে সারফেস টেনশন, এই যে সারফেস টেনশনটা এর থেকেও বেশি হওয়ার জন্য কি হচ্ছে, একে গোল করে রাখছে। কিন্তু এক্ষেত্রে কি হবে, এর ওজনটা বেশি, এই ওজনটা অনেক বেশি কার থেকে না, তার পৃষ্ঠটানের থেকে, এসের থেকে অনেক বেশি। তাই কি হচ্ছে, এটা গোল না থেকে এটা কি হচ্ছে, এরকম লম্বাটে হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে mg কাজ করছে, এই ওজনের জন্য এটা নিচের দিকে বেশি লম্বা দেখাচ্ছে। ওকে, বোঝা গেল? যারা পারবে তুলে নেবে, নাহলে তোমরা পিডিএফ এর লিঙ্কে গিয়ে পিডিএফটা নিয়ে নিতে পারো। তো চলো এরপর আসছি পরবর্তী প্রশ্নে, সাবান জলের পৃষ্ঠটান 70 ডাইন পার সেন্টিমিটার হলে এসআই এককে এর মান কত? একটি 10 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট আংটায় গঠিত একটি সাবান জলের স্বরের পৃষ্ঠশক্তি কত? এটা তোমাদের বের করতে হবে পৃষ্ঠশক্তি কত। আর এসআই এককে পৃষ্ঠটান কি করতে হবে, ডাইনের পরিবর্তে নিউটন বসাতে হবে। এক ডাইন সমান কি 10⁻⁻5 নিউটন, আর 1 সেন্টিমিটার সমান 10⁻⁻2 মিটার। ওকে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, কৈশিকতা সংক্রান্ত জুরিন্স ল বা জুরিন্সের সূত্রটি আলোচনা করো বা লেখো। তাহলে কি হবে, কৈশিক নলে তরলের আরোহণ বা এলিভেশন যাকে বলে, অথবা অবরোহণ বা ডিপ্রেশন কৈশিক নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, ভ্যারিজেজ 1/r, কি না এই যে এইচটা দেখো, এইচআর লেখচিত্র করা আছে। কৈশিক নলের ব্যাসার্ধ r এবং এই নলে তরলের পরিবর্তনশীল উচ্চতা h ড্যাশ হলে RH ড্যাশ ইকুয়ালস টু 2s/g ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাই কি জুরিন্স ল বা জুরিন্সের সূত্র। ওকে, পরবর্তী প্রশ্নে, স্পর্শকোণ বলতে কি বোঝায়? স্পর্শকোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যেটা স্পর্শকোণ, কঠিনের সঙ্গে তরল যে বিন্দুতে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দু থেকে তরলের বক্রতলে স্পর্শক টানলে ওই স্পর্শক তরলের অভ্যন্তরে থাকা কঠিনের সঙ্গে যে কোণে হয় তাকে ওই কঠিন ও তরলের মধ্যে স্পর্শকোণ বলা হয়। ওকে, কঠিন ও তরলের প্রকৃতি কি? স্পর্শকোণ প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে, কঠিন ও তরলের প্রকৃতি এবং তরলের মুক্ত পৃষ্ঠের ওপরকার মাধ্যমের প্রকৃতি। তাহলে কি না, ধরো সাপোজ এই একটা টিউব, এখানে তরল আছে, তো এই তরলটার এখানে স্পর্শক বরাবর এটা টানা হলো, তাহলে এই কোণটা হবে কি স্পর্শকোণ। অথবা এইরকম যদি কোনো তরল থাকে সেক্ষেত্রে এই স্পর্শক বরাবর টানলে এই কোণটা হবে স্পর্শকোণ। বোঝা গেল? তো পরের প্রশ্ন দেখো যে 5 মিলিমিটার ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদ তৈরি করতে কত পরিমাণ কাজ করতে হবে? আর ব্যাসার্ধের যদি সাবানের বুদবুদ হয় তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? ডেল ইন্টু 2 × 4πr²। 2 কেন না, তার উপরেও একটা তল আছে এবং বাইরেও একটা, ভিতরে একটা আছে এবং বাইরে একটা, দুটি তল আছে। 8πr², আর এর মানটা বলাই আছে এই যে 0.5, তাহলে এখান থেকে আমরা 8×5 ওকে না 5×5 25, তাহলে 25×8 200, তাহলে 2π সেন্টিমিটার স্কোয়ার। পৃষ্ঠটান যদি s হয় কৃতকার্য কত হবে? s ইন্টু ডেল এ, তাই ডেলের মানটা আমরা বসিয়ে দেবো 2π, s এর মান 70। তো এখান থেকে আমরা যদি 140πr লিখি তাহলেই কিন্তু আমাদের ফুল নম্বর দেওয়া হবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখো, একটা সাবানের বুদবুদ 2 মিলিমিটার থেকে বৃদ্ধি করে 4 মিলিমিটার করা হয়েছে, কত কার্য করতে হবে?
দেখো ব্যাসার্ধের বৃদ্ধি কত হবে, 4 - 2/2 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার, যেহেতু এটা ব্যাস বলা আছে এখান থেকে ব্যাসার্ধ করতে হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, ডেল এ 2 × 4πr², আমরা আগের মতোই করলাম। আবার পৃষ্ঠটান কত হবে, কৃতকার্য এইটা ডব্লিউ ইন্টু ডেল এ, এটা ডেল এ মানটা বসালাম। আচ্ছা এটা এস, পৃষ্ঠটানটা এস দেওয়া আছে 30 × 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার, ওটা এসআই এককে দেওয়া আছে, এটাকে আমাকে সিজিএস ইউনিটে আনতে হবে। এইবার ডেল এ পেলাম, এস পেলাম, কৃতকার্য সমান কত, এস ইন্টু ডেল এ, আমরা মানটা বসালাম। তাহলে এখান থেকে আমরা 0.24 πr লিখতে পারি এবং তাকে আমরা জুলে কনভার্ট করতে পারি। যদি জুলে চাই আমরা জুলে কনভার্ট করব, নাহলে আমরা অরিজিনালি আমরা এই আরকে রেখে দেব, ওটা এখানে রেখে দিলে কিন্তু নাম্বার পাওয়া যাবে, যদি পার্টিকুলার বলে যে জুলে না পরিবর্তন না করো। ওকে, চলো এরপর পরবর্তী প্রশ্নে। আচ্ছা এটা তোমাদের জন্য টাস্ক। একটি তরলে একটি কৈশিক নলকে খাড়াভাবে ডোবানো হলো, নলের ভেতরে ও বাইরে তরল একই লেভেল থাকে, ভালো করে লক্ষ্য করো, ভিতরে ও বাইরে তরল একই লেভেলে থাকে, দেখো এই লেভেল কিন্তু এক সমান। ওকে, তাহলে হলে স্পর্শকোণের মান নির্ণয় করো, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। যারা পারবে তোমরা এটা করে আমাকে স্ক্রিনশটটা কমেন্ট সেকশানে জানাবে, বা এর উত্তরটা কী হবে সেটা কমেন্ট সেকশানে জানাবে। ওকে, আচ্ছা এবং যাদের তুলতে এটা অসুবিধা হচ্ছে তাদের আবারও বললাম তোমরা পিডিএফ লিঙ্কে গিয়ে পিডিএফটা নিতে পারো ওখান থেকে। আচ্ছা লাস্ট কোশ্চেন যেটা দেখো, আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের পার্থক্যগুলো লেখো। মেন দুটো পার্থক্য, তো তিনটে পার্থক্যও লিখতে পারো। দেখো এই পার্থক্যটা এবং এই পার্থক্যটা একই, তোমাদের এই পার্থক্য এবং এই পার্থক্য, এই দুটো পার্থক্য মেন পার্থক্য দিতে হবে। ওকে, আচ্ছা কি না, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটা সংখ্যা মাত্র, ঘনত্বের একটা নির্দিষ্ট একক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে যদি এখানেই, তাহলে একক নেই মানে এর কোনো মাত্রা নেই, আর ঘনত্বের একক আছে মানে এর মাত্রা আছে। কত, ভর বাই আয়তন, তাহলে m/l³ অর্থাৎ ml/3। এই যে একটা পয়েন্ট, পরিমাপের সকল পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সমান, কিন্তু ঘনত্বের মান বিভিন্ন। দেখো ঘনত্বের মান বিভিন্ন কেন হবে, তার মান আছে, সিজিএসে একরকম হবে, এসআই এ একরকম হবে। ওকে, কিন্তু এর যেহেতু একক নেই, মাত্রাও নেই, তাহলে এর আপেক্ষিক গুরুত্বের মান সমান হবে সব ক্ষেত্রে। অর্থাৎ যেমন সোনার আপেক্ষিক গুরুত্ব সব পদ্ধতিতেই 19.3, কিন্তু সোনার ঘনত্ব 19.3 গ্রাম পার সিসি, এটা সিজিএস পদ্ধতিতে, এবং 19.3 × 10³ কেজি পার মিটার কিউব, এটা এসআই পদ্ধতিতে। ওকে, বোঝা গেল। তাহলে তোমরা যদি এখানে কোনো একটা কোশ্চেন বা কোনো পার্টিকুলার জায়গাটা তোমরা বুঝতে না পেরে থাকো, তোমরা কমেন্ট সেকশানে জানাও, চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে আবার আলোচনা করতে। ওকে, ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।